আফ্রিকা এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে গরিবি, দুর্ভিক্ষ, যুদ্ধ, ভাঙা রাস্তাঘাট, বেসিক ইনফ্রাস্ট্রাকচারের অভাব, বেকারত্বের সমস্যা, এই সমস্ত কিছু। কিন্তু আপনি যদি ইতিহাসে পিছিয়ে যান তাহলে কিন্তু এই ছবিটা পুরোপুরি বদলে যায়। একসময় আফ্রিকা পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশ ছিল। সোনা, লবণ, হাতির দাঁত, মশলা থেকে শুরু করে কৃষিজ পণ্য, কাপড়, এই সব কিছুর বাণিজ্যে বিশ্বে অর্থনীতির একটা বড় অংশ ছিল আফ্রিকা। 1400 শতকে যখন ইউরোপের বড় বড় শহরগুলো কাদা এবং রোগে ভর্তি ছিল, তখন ঠিক সেই সময় আফ্রিকার মালিতে সোনার পাহাড়ের উপর দাঁড়িয়েছিল এক সাম্রাজ্য, মালি এম্পায়ার। আর এই মালি এম্পায়ারের যিনি রাজা ছিলেন মানসা মুসা, তিনি যখন হজ করতে যান তখন তিনি কায়রোতে প্রায় কয়েক বিলিয়ন ডলারের সোনা বিলিয়ে দিয়েছিলেন। সে সময় ভূমধ্য সাগরীয় বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্রগুলোর মধ্যে একটা ছিল এই উত্তর আফ্রিকা। আর পূর্ব আফ্রিকা ভারত মহাসাগরের ট্রেড নেটওয়ার্কের পার্ট ছিল। পশ্চিম আফ্রিকায় ছিল সোনার খনি এবং ট্রেডিং সিটি। গ্রেট জিম্বাবুয়ে, টিম্বাকটু, কার্থেজ, এগুলো শুধু নাম না, এগুলো ছিল জ্ঞান এবং ট্রেড সম্পদের হাব। তাহলে এখন প্রশ্ন ওঠে, যে মহাদেশ একটা সময় এত ধনী ছিল, সেটা কিভাবে পৃথিবীর সবচেয়ে গরিব মহাদেশে পরিণত হলো? ভাগ্যের দোষ নাকি এর পেছনে ছিল কোনো ষড়যন্ত্র? আফ্রিকার এই দুর্দশার জন্য কে দায়ী? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সঙ্গে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজকে ভিডিওতে আমরা কথা বলবো আফ্রিকা মহাদেশের বিষয়ে। কেন আফ্রিকা আজও এত গরিব? আর আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ঠিক কিভাবে ইউরোপীয় দেশগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আফ্রিকাকে পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখুন। এই পুরো গল্পটাকে বোঝার জন্য আমাদেরকে কয়েকশো বছর পিছিয়ে যেতে হবে, মধ্যযুগ বা তারও আগের কথা। এই সময় আফ্রিকা কোনো আলাদা পিছিয়ে পড়া এলাকা ছিল না, গোটা পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল। উত্তর আফ্রিকা সে সময় ইউরোপ, মিডল ইস্ট আর এশিয়ার মধ্যে ট্রেডের একটা বিশাল বড় হাব ছিল। পশ্চিম আফ্রিকায় ছিল মালি এবং ঘানার মতো শক্তিশালী সাম্রাজ্য। এই সাম্রাজ্যগুলো শুধু শক্তিশালী ছিল না, ভীষণ পরিমাণে ধনীও ছিল। আর মানসা মুসার কথা তো আপনারা নিশ্চয়ই অনেক ভিডিওতে শুনেছেন। ইতিহাস অনুযায়ী আজও মানসা মুসাকে ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ মনে করা হয়। ইভেন আজকের দিনে ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটসের মতো বিশাল বিশাল ধনী মানুষদের সমস্ত সম্পত্তি একজোট করলেও মানসা মুসার সম্পত্তি তার থেকে বেশি হবে। সে সময় মালির সোনা তখন ইউরোপ আর মিডল ইস্টের অর্থনীতির একটা বড় অংশ ছিল। সাহারা মরুভূমির মধ্য থেকে, ট্রান্স সাহারান ট্রেড রুট থেকে লবণ, সোনা, কাপড়, মশলা, দাস সবকিছু আমদানি এবং রপ্তানি করা হতো। এই সময় আফ্রিকার টিম্বাকটু শহর জ্ঞানের নগরী নামে পরিচিত ছিল। এখানে ইউনিভার্সিটি, লাইব্রেরি, স্কলারশিপ সবকিছু ছিল। আফ্রিকার লোকজন এই সময় খুব সুখে শান্তিতে বসবাস করত। আর এরপর থেকেই একটু একটু করে অবস্থা খারাপ হতে শুরু করে। প্রথমে ইউরোপীয়রা সোনা এবং হাতির দাঁতের বিনিময়ে লবণের বাণিজ্য করতে আফ্রিকায় পা রাখে। আর কিছু বছর পর থেকেই তারা এখানে কলোনি তৈরি করার প্ল্যানিং করে। 1400-1500 শতক থেকেই ইউরোপীয় সুপার পাওয়ার্স যেমন পর্তুগাল, স্পেন এবং পরে ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, এরা সমুদ্র পথে নতুন নতুন অঞ্চল আবিষ্কার করতে শুরু করে দিয়েছিল। আর এই সময় ইউরোপীয়দের কাছে সবচেয়ে বড় আবিষ্কার ছিল আমেরিকা। কিন্তু আমেরিকা আবিষ্কারের পরেই ইউরোপীয়দের সামনে একটা বিশাল বড় সমস্যা উঠে আসে। তারা নোটিশ করে যে আমেরিকায় বিশাল ফাঁকা জমি পড়ে রয়েছে, খনিজ সম্পদ আছে, কিন্তু কাজ করার মানুষ নেই। আর এখান থেকেই জন্ম নেয় এক ভীষণই নির্মম প্রথা, যেটা শুধু আফ্রিকা নয় বরং মানব ইতিহাসের সবথেকে ভয়ানক অধ্যায়গুলোর মধ্যে একটা। আর এটা হলো ট্রান্স আটলান্টিক দাস প্রথা। প্রথমে আপনাদেরকে এই বিষয় একটু ক্লিয়ার করে দেই যে এই দাস প্রথা আসলে কি এবং এটা কিভাবে শুরু হয়েছিল। দেখুন, দাস প্রথা কিন্তু পৃথিবীতে নতুন কিছু নয়। পৃথিবীর অনেক সভ্যতাতেই দাস প্রথার চল ছিল, কিন্তু ট্রান্স আটলান্টিক দাস প্রথা ছিল সবথেকে জঘন্য এবং নির্মম একটা প্রথা। সহজভাবে বলতে গেলে একেবারে ওই ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যদি মানুষ পাচার করা হয়, এটা ছিল সেই রকম কিছু। ইউরোপীয় শক্তিগুলো যখন 1500 শতকে আমেরিকায় কলোনি বানাতে শুরু করে, তখন এখানে তারা চিনি, তুলা, তামাক, কফি, কোকোর বিশাল বিশাল প্ল্যান্টেশন তৈরি করে। কিন্তু এই বড় বড় প্ল্যান্টেশনগুলোতে কাজ করার জন্য
তাদের দরকার ছিল প্রচুর ম্যান পাওয়ার। আর ইউরোপের সামনে খোলা ছিল আফ্রিকার দরজা। ইউরোপীয় ব্যবসায়ীরা, কিছু লোকাল দালাল আর প্রশাসনের লোকদের অস্ত্র, মদ, কাপড় এসব দিয়ে হাজার হাজার আফ্রিকান পুরুষ, নারী, এমনকি শিশুদেরকেও ধরে নিয়ে যেত, তাদেরকে দাস হিসাবে কাজ করবে বলে। শেকল পরিয়ে জাহাজে গাদাগাদি করে আটলান্টিক পাড়ি দিয়ে তাদেরকে আমেরিকায় পাঠানো হতো। এই যাত্রাকে বলা হতো মিডল প্যাসেজ। গোটা রাস্তায় যাত্রীদের খাবার তো দূর, জলটুকু দেওয়া হতো না। তার উপরে একসঙ্গে কয়েকশো মানুষকে চাপাচাপি করে জাহাজের খোলের ভেতরে ভরে দেওয়া হতো। অনেক সময় 10 থেকে 20% মানুষ জাহাজের ভেতরে জার্নির কারণেই মারা যেত। একটা এস্টিমেট অনুযায়ী বলা হয় এই সময় প্রায় 1,20,00,000 মানুষকে আফ্রিকা থেকে আমেরিকায় দাস হিসাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আর এর জন্য সবথেকে বড় ক্ষতিটা কিন্তু হয়েছিল আফ্রিকারই। কারণ দাস প্রথা শুধু আফ্রিকার মানুষকে কেড়ে নেয়নি, এটা আফ্রিকার ভবিষ্যৎকে কেড়ে নিয়েছিল। প্রথমত, আফ্রিকা থেকে কোনো বয়স্ক বা কমজোরি মানুষকে দাস হিসাবে ধরে নিয়ে যাওয়া হতো না। যারা কৃষিকাজ করত, কারিগরির কাজ করত, সেনাবাহিনীতে থাকত, ব্যবসা করত, সেই সব ইয়ং ছেলে মেয়েদের দাস হিসাবে ধরে নিয়ে যাওয়া হতো। এবার একটা সমাজ থেকে যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রোডাক্টিভ মানুষগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়, সেই সমাজ কিন্তু কখনোই স্বাভাবিকভাবে রিকভার করতে পারে না। আর আফ্রিকার সাথেও ঠিক এটাই হয়েছিল। এই দাস প্রথার জন্য আফ্রিকার অর্থব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই সঙ্গে দাস প্রথার কারণে আফ্রিকার সামাজিক জীবনেও একটা স্থায়ী অস্থিরতা তৈরি হয়। মানুষ মানুষকে ধরে বিক্রি করছে, এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যে যুদ্ধ হচ্ছে শুধুমাত্র এই দাস ধরার জন্য। কারণ যে যত বেশি দাস ধরতে পারবে তার তত বেশি লাভ হবে। এই যুদ্ধ আফ্রিকার পলিটিক্যাল স্টেবিলিটিকেও একটা বড়সড় ঝটকা দিয়েছিল। আর ঠিক এইভাবেই দিনের পর দিন ওয়ার্ল্ডের একটা ফেমাস ট্রেড হাব থেকে আফ্রিকা শুধুমাত্র একটা দাস কেনাবেচার জায়গায় পরিণত হয়। সে সময় আফ্রিকা তাদের হাজার হাজার যুব সমাজকে হারিয়ে ফেলছিল। বলতে পারেন আজকের দিনে এই মানুষগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ইউরোপ এবং আমেরিকার এই বড় বড় শহরগুলো গড়ে উঠেছে। মানে রীতিমতো আফ্রিকার অর্থব্যবস্থাকে ধ্বংস করে সেই ধ্বংসস্তূপের উপর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর শক্তিশালী অর্থনীতি তৈরি হয়েছে। তবে 19 শতকের শেষের দিকে এই দাস প্রথা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। ব্রিটেন, ফ্রান্স সহ অনেক দেশে আইন করে দাস প্রথা টোটালি ব্যান করে দেওয়া হয়। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে দাস প্রথা যেহেতু বন্ধ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এবার আফ্রিকায় সমৃদ্ধি ফিরে আসবে। কিন্তু বাস্তবটা ছিল পুরোপুরি উল্টো। কারণ একটা সময় যে পরিমাণে যুব সমাজ আফ্রিকা থেকে দাস হিসাবে পরিণত হয়ে আমেরিকায় গিয়েছিল, এর ফলে আফ্রিকার যে স্বাভাবিক অর্থব্যবস্থা ছিল সেটা ভেঙে পড়েছিল। আর যখন পশ্চিমা দেশগুলোতে দাস প্রথা বন্ধ হয়ে যায়, তখন সেই দাস প্রথা থেকে আফ্রিকার যে ইনকাম হতো এবার সেটাও বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এই সময় শুধুমাত্র খাবারের অভাবে মারা যায়। অনেক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে, স্থানীয় রাজ্যগুলো দুর্বল হয়ে পড়ে। আর এরপর থেকেই আফ্রিকার ইতিহাসে আরও একটা খারাপ অধ্যায় শুরু হয়। দাস প্রথা বন্ধ হওয়ার আগেই ইউরোপীয়রা বুঝতে পেরেছিল শুধু আফ্রিকার মানুষ নয়, আফ্রিকার মাটির নিচেও লুকিয়ে রয়েছে এক বিশাল সম্পদের ভাণ্ডার। রাবার, কফি, কোকো, তুলো, হীরা, সোনা, তামা, ইউরেনিয়াম, তেল, এই সব কিছুর লোভে এবার ইউরোপীয়রা সরাসরি আফ্রিকাকে দখল করতে শুরু করে। 19 শতকের শেষের দিকে ইউরোপীয় দেশগুলো নিজেদের মধ্যে পুরো আফ্রিকাকে ভাগাভাগি করে নেয়। 1884-85 যে বার্লিন কনফারেন্স হয়েছিল সেটা ছিল আফ্রিকার জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত। এই কনফারেন্সে বসে ইউরোপের দেশগুলো ঠিক করে নেয় যে কোন দেশ আফ্রিকার কোন অংশকে দখল করবে। আর জানলে আশ্চর্য হবেন যে আফ্রিকা মহাদেশকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছিল, সেখানে ওই মহাদেশের একজন প্রতিনিধিও ছিলেন না। এখানে বসে আফ্রিকার ম্যাপে পেন দিয়ে লাইন টেনে দেশ বানানো হতো। আর এই ভাগাভাগিতে জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, ইতিহাস কোনো কিছুই দেখা হয়নি, যার ফলে একটা দেশের ভেতরেই কয়েকশো আলাদা আলাদা গোষ্ঠীর মানুষ যুক্ত হয়ে যায়, যারা এর আগে কখনো একসাথে থাকেনি, যাদের আইডিওলজির কোনো মিল নেই, যাদের সংস্কৃতি পুরোপুরি আলাদা, তাদের সবাইকে একসঙ্গে থাকতে বাধ্য করা হয়। আর এর ক্ষতচিহ্ন আজকের দিন পর্যন্ত আফ্রিকা বহন করে চলেছে। আজও আফ্রিকার বেশিরভাগ দ্বন্দ্ব জাতিগত, বেশিরভাগ গৃহযুদ্ধ জাতিগত। তবে জানলে আশ্চর্য হবেন এই সময় কিন্তু ইউরোপীয়রা আফ্রিকার বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করেছিল। মানে যেমন তারা রাস্তা তৈরি করেছিল, রেল লাইন বসিয়েছিল,
তবে এই রেল লাইনগুলো কিন্তু তারা শহর থেকে আরেকটা শহরকে কানেক্ট করার জন্য বানায়নি, বরং তারা খনি থেকে বন্দর পর্যন্ত খনিজ সম্পদ নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাগুলো তৈরি করেছিল। এই সময় কঙ্গোতে বেলজিয়ামের শাসনে লক্ষ লক্ষ মানুষকে মারা হয় শুধুমাত্র রবারের জন্য। দক্ষিণ আফ্রিকায় সোনা আর হীরের জন্য শ্রমিকদের অমানবিক অবস্থায় কাজ করানো হয়। নাইজেরিয়ায় তেল, জাম্বিয়ায় তামা, গিনিতে বক্সাইট, সব জায়গাতে একই গল্প। আফ্রিকাতে কোনো কারখানা বানানো হয়নি, স্থানীয় শিল্প গড়ে তোলা হয়নি, কারণ ইউরোপীয়রা কোনোদিনই চায়নি যে আফ্রিকা নিজে কিছু বানাক। আফ্রিকার অর্থনীতি ছিল একমুখী, তারা শুধুমাত্র কাঁচামাল রপ্তানি করত। এখানে কোনো শিল্পায়ন ছিল না, টেকনোলজি, ভ্যালু অ্যাডিশন কিছুই হয়নি। আর এই অর্থনৈতিক কাঠামোয় আফ্রিকাকে বিশ্ব অর্থনীতিতে একদম নিচের দিকে ঠেলে দেয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপীয় দেশগুলো একটু একটু করে দুর্বল হতে শুরু করে, তখন এক এক করে আফ্রিকার দেশগুলো স্বাধীনতা পায়। তবে তাদের স্বাধীনতা ওই কাগজে কলমে আটকে ছিল। তারা স্বাধীন ছিল শুধুমাত্র নামে মাত্র। তাদের দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, রাষ্ট্রপতি সবই ছিল, কিন্তু অর্থনীতির ভেতরের সিস্টেম কিছুই পরিবর্তন হয়নি। কারণ এদের যে অর্থনীতির মূল উৎস, সেই খনিগুলো তখনও বিদেশি কোম্পানির হাতে ছিল। ব্যাংকিং সিস্টেমে তখনও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর প্রভাব ছিল। এক্সপোর্ট মার্কেট ইউরোপ আর আমেরিকার উপর নির্ভরশীল। আর এই নতুন ব্যবস্থাকে বলা হয় নিও কলোনিয়ালিজম। আর এটাও কিন্তু একটা নতুন ধরনের উপনিবেশবাদ। এখানে সরাসরি কোনো দেশ অন্য কোনো দেশকে শাসন করে না, বরং ওই দেশটার গুরুত্বপূর্ণ অংশগুলো যেমন অর্থনীতি, রাজনীতি আর কর্পোরেট পাওয়ারদের তারা কন্ট্রোল করে। আর এর মাধ্যমে তারা ওই গোটা দেশটাকে নিজেদের হাতের মুঠোয় রাখে। আর এর সঙ্গে আসে নতুন নতুন আন্তর্জাতিক ঋণ। আফ্রিকার অর্থনীতিকে আবারও মজবুত করার জন্য দরকার ছিল ঋণ। তাই আফ্রিকান কান্ট্রিগুলো IMF, ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নেওয়া শুরু করে। কিন্তু এই সংস্থাগুলোকে সরাসরি কন্ট্রোল করত পশ্চিমা বিশ্ব। ঋণ দেওয়ার বদলে এই আফ্রিকান দেশগুলোর উপর তারা কঠিন কঠিন শর্ত চাপিয়ে দেয়। সরকারি খরচ কম করে, জনগণের সাবসিডিজ কমিয়ে দেয়, প্রাইভেটাইজেশন বাড়িয়ে দেয়, সামাজিক খাতে ব্যয় কমায়, শিক্ষা, স্বাস্থ্যের মতো জায়গাতেও বাজেট কমানো হয়। আর এই সব কিছুর ফলে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়ে। এডুকেশন সেক্টর দুর্বল হয়ে পড়ে, হেলথ সেক্টর ভেঙে পড়ে। প্রাইভেটাইজেশনের ফলে ইউরোপ, আমেরিকা এইসব দেশ থেকে বড় বড় কোম্পানিগুলো এসে আফ্রিকার সোনা, হিরে, তামার খনিগুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। বিদেশি কোম্পানিগুলোর সাথে কম্পিটিশনে টিকতে না পেরে যেটুকু বা দেশীয় শিল্প ছিল সেগুলো বসে যায়। মানে দেশীয় শিল্প গড়ে ওঠার বদলে আফ্রিকা আবারও আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। লোন নিয়ে অর্থনীতি চাঙ্গা হওয়ার বদলে উল্টে আরও খারাপ হয়ে যায়। ঋণের জালে এ সময় আফ্রিকার বহু দেশ দেউলিয়া হয়ে যায়। এবার আফ্রিকার কথা হচ্ছে আর দুর্নীতির কথা হবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, আফ্রিকার একটা সবথেকে বড় সমস্যা হলো দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, দেশের সম্পদ লুট করে নিজের পকেটে ভরানো। এগুলো যেন আফ্রিকার গল্পের পার্মানেন্ট পার্ট হয়ে গেছে। কিন্তু এই সমস্যা, কিন্তু এই দুর্নীতি কি আফ্রিকানদের চরিত্রগত সমস্যা, নাকি এটা তৈরি করা এমন একটা সিস্টেম যার শেকড় আজ অনেক গভীরে প্রবেশ করে গেছে? ইউরোপীয় দেশগুলো যখন আফ্রিকাকে দখল করে তখন তাদের উদ্দেশ্য কিন্তু সুশাসন ছিল না, বরং ছিল কন্ট্রোল করা আর শোষণ করা। এই সময় ইউরোপীয় শাসকরা আফ্রিকান দেশগুলোতে এমন একটা সরকার ব্যবস্থা তৈরি করেছিল যেখানে তাদের দেশের লিডাররা জনগণের কাছে দায়বদ্ধ নয়, তারা দায়বদ্ধ শুধুমাত্র ঔপনিবেশিক শক্তির কাছে। কারণ বেশিরভাগ আফ্রিকান দেশে সরকার জনগণের ট্যাক্সের উপর নির্ভর করে না, বরং সরকারের আয় হয় খনিজ সম্পদ, তেল আর বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি থেকে। এই অবস্থায় সরকারের সবচেয়ে বড় ভয় কি? এর ফলে তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়, আর এখান থেকেই দুর্নীতির বীজ পোতা হয়। স্বাধীনতার পর বেশিরভাগ আফ্রিকান দেশেই এমন সব নেতারা ক্ষমতায় আসে যারা এই ঔপনিবেশিক আমলের কাঠামোটাকে ধরে রেখেছে। কারণ এই কাঠামো জনগণের জন্য খারাপ হলেও দেশের যে পলিটিক্যাল লিডাররা রয়েছে তাদের জন্য লাভজনক। সম্পদ গোটা দেশের, কিন্তু তার উপরে কন্ট্রোল শুধুমাত্র হাতে গোনা কয়েকজনের। আর এর ফলে দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়। তেল বিক্রির টাকা চলে যায় সুইস ব্যাংকে, হিরে বিক্রির টাকা চলে যায় বিদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্টে, ঘুষের বিনিময়ে খনির লাইসেন্স দেওয়া হয়। মানে বলতে পারেন পলিটিশিয়ানরা দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে নেয়। আর এর সবথেকে বড় উদাহরণ কিন্তু নাইজেরিয়া। এই মুহূর্তে নাইজেরিয়ায় আফ্রিকার সবথেকে বড় তেলের ভান্ডার রয়েছে।
কিন্তু বছরের পর বছর ধরে নাইজেরিয়ার সাধারণ মানুষ ইলেকট্রিসিটি, জল, হেলথ কেয়ার, এডুকেশনের মতো বেসিক সুবিধাগুলো থেকে বঞ্চিত। কারণ তেলের খনিগুলোর লাইসেন্স দেওয়ার বিনিময়ে সরকার যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, সেই সমস্ত টাকা চলে গেছে রাজনীতিবিদ এবং কর্পোরেট এলিটদের পকেটে। আর এই ঘটনাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় রিসোর্স কার্স, অর্থাৎ সম্পদের অভিশাপ। আর এই দুর্নীতি আজকের দিনে ধীরে ধীরে সমাজের একেবারে নিচের স্তর পর্যন্ত পৌঁছে গেছে। একজন সাধারণ মানুষকে হাসপাতাল থেকে চিকিৎসা নিতে গেলেও আজকের দিনে ঘুষ দিতে হয়। একজন ছাত্র ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও চাকরি পায় না, কারণ এখানে ঘুষ বা পলিটিক্যাল পাওয়ার ছাড়া চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। আর এই ধরনের ঘুষের কালচার, কারাপশন আপনি আমাদের ভারতীয় উপমহাদেশেও দেখতে পাবেন। দিনের পর দিন টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে দেশের নেতা মন্ত্রীরা। ফাঁস হয়ে যাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র। তো যাই হোক, আমরা ফিরে আসি আবার আফ্রিকার টপিকে। আফ্রিকার আরও একটা বড় সমস্যা হলো এই দেশগুলোতে নিয়মকানুন স্পষ্ট নয়। মানে এখানকার বিচার ব্যবস্থা ভীষণই দুর্বল। এখানে বিভিন্ন কোম্পানি আসে, তারা টেম্পোরারি সেটআপ তৈরি করে, খনিজ পদার্থ বের করে নিয়ে চলে যায়। কিন্তু এই খনিজ পদার্থ এক্সট্র্যাক্ট করার সময় যে প্রাকৃতিক দূষণ হয়, লোকজনের ক্ষতি হয়, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তার উপরে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। আর আফ্রিকার দেশগুলো থেকে যায় একটা শর্ট টার্ম এক্সট্রাকশন জোন হিসাবে। লং টার্ম ফ্যাক্টরি, টেকনোলজি ট্রান্সফার, স্কিল ডেভেলপমেন্ট এসবের কোনো কিছু এখানে হয় না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার যে এই দুর্নীতি কিন্তু আফ্রিকার সব দেশে রয়েছে এমন কিন্তু নয়। বতসোয়ানাতে তুলনামূলকভাবে দুর্নীতি অনেকটা কম, কারণ তারা হিরে থেকে যে লাভ পায় সেই লাভের টাকা তারা জনগণের উন্নয়নে স্বচ্ছভাবে ব্যবহার করে। রুয়ান্ডাও আজকের দিনে কারাপশন রুখতে অনেক কড়া পদক্ষেপ নিচ্ছে। এর ফলে ঘুষ নেওয়া বা দেওয়ার প্রবণতা অনেক কমে গেছে। তো বলতে পারেন যে দুর্নীতি কিন্তু আফ্রিকানদের ডিএনএর মধ্যে নেই, এটা একটা ভুল সিস্টেমের ফল। তবে আজকের দিনে আফ্রিকার এই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আজকের দিনে আফ্রিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইয়ং পপুলেশন। বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা আফ্রিকায় রয়েছে। তাই এই ইয়ং জেনারেশনকে যদি সঠিক শিক্ষা, ইনফ্রাস্ট্রাকচার আর সুযোগ দেওয়া হয়, তাহলে এই যুবশক্তি কিন্তু ভবিষ্যতে আফ্রিকাকে পুরোপুরি বদলে দিতে পারবে। আজকের দিনে চীন, ভারত এবং ব্রাজিলের মতো বহু দেশ আফ্রিকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হেল্প করছে। আর মনে করা হয় যে নেক্সট ইকোনমিক বুম এই আফ্রিকা থেকেই আসবে। তবে এই আফ্রিকা ঠিক কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে এই বিষয়ে আরও ডিটেলসে জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি আলোচনা করেছি বুর্কিনা ফাসোর একজন লিডারের ব্যাপারে, যে মাত্র কয়েক বছরের মধ্যে আফ্রিকার একটা পিছিয়ে পড়া দেশ বুর্কিনা ফাসোকে বদলে দিয়েছিলেন। ভিডিওটা দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন আফ্রিকার দুর্নীতি, এখানকার পলিটিক্যাল সিস্টেম এবং কিভাবে আফ্রিকাকে দ্রুত গতিতে ডেভেলপ করা যায় এই বিষয়ে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।